আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের উইকলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো আমরা মাঝে ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিস করা অফ করে দিয়েছিলাম, কারণ আসলে ডিএসইএক্স ইন্ডেক্স থেকে অনেকগুলো স্টককে বাদ দিয়ে রাখা হয়েছে। সো রিসেন্টলি সেই স্টকগুলোকে আবার ইন্ডেক্সে অ্যাড করা হয়েছে। এখন থেকে আমরা আবার চেষ্টা করব নিয়মিত উইকলি ইন্ডেক্সের আপডেট দেওয়ার জন্য বা মার্কেট আপডেট দেওয়ার জন্য। সো সেই ধারাবাহিকতায় আজকে একটি মার্কেট আপডেট ভিডিও নিয়ে এসেছি। সো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যে এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা শুরুতেই চলে আসি ইন্ডেক্সের চার্টে। সো ইন্ডেক্সের চার্টে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু অনেক দিন ধরে একটা রেঞ্জে কিন্তু ওঠানামা করতেছে, এবং সেই অনেক দিনটা কতদিন ধরে, প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি 25 নভেম্বর থেকে। তার মানে কিন্তু আসলে অলমোস্ট ডিসেম্বর মাস থেকে বললেও ভুল হবে না, বা ডিসেম্বরের আগে থেকেই। সো ডিসেম্বরও যদি হয়, এখানে কিন্তু ডিসেম্বর মাস পুরোটা, তারপর জানুয়ারি মাস পুরোটা, আর ফেব্রুয়ারি মাসেরও কিন্তু প্রায় অর্ধেক চলে গিয়েছে। সো এখানে কিন্তু 2 মাস 20 দিন বা আড়াই মাসের মতো আসলে মার্কেট একটা রেঞ্জে ঘোরাঘুরি করতেছে, দেখতেই পাচ্ছি। বাট গুড থিং ইজ, এইখানে কিন্তু যখন আমাদের ইন্ডেক্সটা ওঠানামা করতেছে, এর মধ্যে কিন্তু আসলে আমাদের ইন্ডেক্সে বেশ কিছু স্টককে অ্যাড করা হয়েছে। যে যাই হোক, আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের রেসপেক্টে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এই যে একটা লেভেল, এবং এটা ছিল উপরের লেভেল, আর নিচে কিন্তু এই যে এই লেভেল, এই যে লেভেলটার মাঝখানে আছে, এর মাঝখান থেকে আসলে বের হতে পারে নাই ইন্ডেক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে স্ট্রংলি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যাই বলি, সেইখানে কিন্তু একটা ক্রিয়েট করতেছে, এবং এই জায়গাটা বায়ার এবং সেলারদের মধ্যে কিন্তু যে ফাইটটা হয়, সেই ফাইটটা অলমোস্ট নালিফাইড হয়ে যাচ্ছে, বা সেই ফাইটটা আসলে তার শক্তি হারাচ্ছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে হয়তো যারা বায়ার তারাও চিন্তা করতেছে যে মার্কেট হয়তো উঠবে, আর সেলাররাও কিন্তু মনে করতেছে না যে আমি এর নিচে গেলে আর সেল দিব, যে কারণে কিন্তু একটা লেভেলে যাওয়ার পরে মার্কেট কিন্তু আর নিচে নামতে পারতেছে না। আমরা যদি এই জিনিসটাকে আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যদি এইখানে একটা লাইন ড্র করি, সো লাইন ড্র করলে এই যে লেভেলটা, এটা কিন্তু আসলে 0.61%-এর আশেপাশে, বা 0.61 এর মতো। তো এই যে 0.61, এইটাই এখন একটা সাপোর্ট জোন হিসাবে ক্রিয়েট হয়েছে অনেকটা। আর আরেকটা জিনিস যদি আমরা দেখি, সেটা হলো এই যে যখন এখান থেকে মার্কেট আসলে একটু আবার ঘোরা শুরু করলো বা নিচের দিকে চলে আসলো, সো সর্বনিম্ন যে লেভেলটাতে এসেছে সেইখানেও যদি আমরা ধরি, তো এরপর কিন্তু মার্কেট এই যে 0.5 যে লেভেলটা, সো 0.5 এর উপরে কিন্তু মার্কেট আর কোনো ক্লোজিং দিতে পারে নাই। সো এই দুইটা মিলে আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন পাচ্ছি। এখন মার্কেট কিন্তু এই লেভেলেই ঘোরাঘুরি করতেছে। তো মার্কেটকে উপরের দিকে যেতে হলে এই লেভেলটাকে একটা ব্রেকআউট দিতে হবে। তো আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে নেক্সট মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেটা যদি আমরা একটু প্রেডিক্ট করার ট্রাই করি, সেক্ষেত্রে আমার ধারণা, এটা আমার পার্সোনাল অবজারভেশন, যে মার্কেট হয়তোবা এই লেভেলটাতে হয়তো টাচ করে আবার নিচে আসতে পারে, অথবা এই যে এই লেভেলটার থেকে মার্কেট কিছুটা ব্রেকআউট দিয়ে দেন আবার নিচেও একটা ব্রেকআউট দিবে। কারণ আমরা জানি যে কোনো বুল রানের আগে মার্কেট থেকে কিন্তু আসলে যে উইক হ্যান্ডগুলা থাকে, সেগুলাকে কিন্তু এই যে উইক ক্রিয়েট করার মাধ্যমে অথবা ফেক ব্রেকআউট দিয়ে সেই দুর্বল হাতগুলাকে আসলে মার্কেট থেকে বের করে দিবে। তারপর হয়তো একটা বুলিশ মার্কেট আমরা দেখতে পাবো। সো বুলিশ মার্কেট দেখতে পাবো, এটা আমি কেন বলতেছি, এটা জানার জন্য আপনাদেরকে আমরা মার্কেটের একটা আপডেট লাস্ট দিয়েছিলাম, যেটার ভিডিওর টাইটেল যে পুঁজিবাজারে সুযোগ নাকি বিপদ। সো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওইখানে কিন্তু অন্যান্য পার্সপেক্টিভে, পি রেশিও, ইন্টারেস্ট রেট, ওইসব পার্সপেক্টিভে বলা হয়েছে যে মার্কেটে কেন সামনে বুলরান আসতে পারে। এইখানে আসলে আমি সেই জিনিসগুলো টানবো না, এখানে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে দেখাবো। সো আমরা এইখানে দেখলাম যে এইখানে একটা রেঞ্জের মধ্যে মার্কেট আছে, এবং আমার ধারণা যে মার্কেট হয়তো এখান থেকে যদি উপরের দিকে ব্রেকআউট নাও দেয়, নিচের দিকে হয়তো একটা উইক ক্রিয়েট করে হলো সে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে, বা এই যে যদি ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমরা ভালো স্টকে ইনভেস্ট করে আমরা বসে থাকবো, দেন আসলে ভালো স্টকের জন্য আমরা ডায়মন্ড হ্যান্ড হয়ে থাকবো। সো ডায়মন্ড হ্যান্ড জিনিসটা কি, স্টক মার্কেটের জন্য একটা স্ল্যাং টাইপের। সো উইক হ্যান্ড হলো যে হাতগুলো দুর্বল, বা যারা আসলে ভয় পেয়ে যায়, প্যানিকড হয়ে যায়, তারা হয়তো মার্কেট থেকে সেল আউট করে বের হয়ে যায়, অথবা যখন সে দেখবে যে আসলে ব্রেকআউট দিচ্ছে, এখানে সে হয়তো বাই করবে, তারপর যখন আবার নিচের লেভেলে একটা ব্রেকআউট দিবে, তখন হয়তো সে স্টপ লস নিয়ে নেবে। সো এই যে এইগুলাকে বলা হয় উইক হ্যান্ড। আর ডায়মন্ড হ্যান্ড কি,
ডায়মন্ডকে যেহেতু বলা হয় যে মোস্ট পাওয়ারফুল মেটাল বা মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট, সো ডায়মন্ড হ্যান্ড কিন্তু আসলে ওইরকমই যে আপনি ডায়মন্ডের মতো আনব্রেকেবল অবস্থায় থাকবেন। সো আপনি যে ডায়মন্ড হ্যান্ড মানে কিন্তু মার্কেট পড়লেও আপনি ওই স্টকটাকে সেল দিবেন না। এখন আপনি যে কোনো স্টক বা জেড ক্যাটাগরির একটা স্টক কিনে ওইটাতে তো আপনি আসলে ডায়মন্ড হ্যান্ড হওয়া উচিত হবে না। সেই জন্য হয়তো মার্কেট যেহেতু একটা জায়গায় এখন অ্যাকুমুলেট করতেছে, আমাদের উচিত হবে এখন ভালো স্টকগুলোতে পজিশন নেওয়া। যাই হোক, আমরা এই পর্যায়ে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে দেখবো। সো আমরা আসলে ইন্ডিকেটর হিসেবে এখানে আরএসআই অ্যাড করব। সো আরএসআই যদি অ্যাড করি, আরএসআইতে এইখানে দেখতে পাচ্ছি যে আরএসআই লেভেলে যদি আমরা ড্র করি, সো এই যে একটা আপার মুভমেন্টে বা উপরে কিন্তু এরকম একটা লাইন আমরা ড্র করতে পারি। আর আরএসআইতে কিন্তু এই যে লাইনটা যদি আমরা এদিক থেকে ড্র করি, সেটা কিন্তু আরএসআইতে উল্টা দিকে আমরা দেখতে পাচ্ছি। সো আরএসআইতে কিন্তু একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে, যেটা কিন্তু এইখানে ডাউনওয়ার্ড ডাইভারজেন্স আর এইখানে কিন্তু আপওয়ার্ড ডাইভারজেন্স। সো এই যে টোটাল যে ডাইভারজেন্সটা আমরা পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা বিয়ারিশ ডাইভারজেন্স। সো এইখান থেকেও মার্কেট হয়তো ঘুরে যেতে পারে, বা আমরা যে লেভেলটা বলেছি তার নিচে একটা ফেক ব্রেকআউট দিতে পারে, যাতে সবাই হয়তো ভয় পায় বা এরকম কিছু একটা। বাট এই যে ভয় পায় বা তারপরে মার্কেট ঘুরে যাবে, এটা আমি কেন বলতেছি? সো সেটা বলার পেছনে প্রথমেই যদি আসি, আমাদের স্টক মার্কেটে কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশ ভালো একটা পজিশন রয়েছে। আর ব্যাংকিং সেক্টরগুলোর অ্যানুয়াল রিপোর্ট বা অ্যানুয়াল ডেটা আসা শুরু করবে মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিলের দিকে। যে আমরা যদি ব্র্যাক ব্যাংকের গত বছরের ডেটা দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে গত বছরে কিন্তু ব্র্যাক ব্যাংক তার একদম মার্চের শেষ দিকে এসে সে কিন্তু ডিক্লেয়ার করেছিল এই যে, সো মার্চের শেষ দিকে 27 মার্চ এসে সে বলল যে এপ্রিলের 2 তারিখ তারা তাদের ডেটা ডিসেম্বর 2031-এর জন্য যে ডেটাটা এটা পাবলিশ করবে, এবং তারা এপ্রিলের 3 তারিখে মার্কেটে পাবলিকলি ডেটাটা পুশ করে। সো এরকম কিন্তু সবগুলা ব্যাংকেরই অলমোস্ট এপ্রিলের 1-2 তারিখ বা এপ্রিলের ফার্স্ট উইক অথবা মার্চের লাস্ট উইকের দিকে ডেটা আসা শুরু করবে। সো ব্যাংকিং সেক্টরের যেহেতু একটা হিউজ কন্ট্রিবিউশন আসছে, এবং এই বছর যেহেতু আসলে অ্যাটলিস্ট টপ যে ব্যাংকিং কোম্পানিগুলা বা যে টপ যে ব্যাংকগুলা তারা যেহেতু ভালো করতেছে, যেমন আমরা ব্র্যাক ব্যাংকের যদি ডেটা দেখি, সো দেখতে পাচ্ছি কিন্তু এইখানে 3 কোয়ার্টার মিলিয়ে এসে কিন্তু বেশ ভালো প্রফিট করেছে আগের বছরের তুলনায়, এবং তার এস্টিমেটেড ইপিএসও দেখাচ্ছে 6.56। আর এইখানে সিটি ব্যাংকেও যদি দেখি, সিটি ব্যাংক কিন্তু সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ব্যাংক বর্তমানে। সো এইখানে সিটি ব্যাংকেও আমরা দেখতে পাচ্ছি যে সিটি ব্যাংকেরও 3 কোয়ার্টার মিলিয়ে ডেটাতে ভালো একটা ইমপ্রুভমেন্ট আছে। এছাড়াও পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, এরকম কিছু ব্যাংক ভালো করতেছে, এবং খারাপ করতেছে কিছু ব্যাংক, এরকমটাও আছে। কারণ আমরা দেখলাম যে ডাচ বাংলা বা আরো কয়েকটা ব্যাংকের হয়তো আর্নিংসটা একটু খারাপ এসেছে। সো এই বছরটা আসলে ব্যাংকিং সেক্টরের জন্য যেহেতু একটা রিফর্ম চলতেছে, এবং সেটার ইফেক্ট যেহেতু আমরা ভালো ব্যাংকগুলোতে দেখতে পাচ্ছি। আর আমরা যদি আরেকটা নিউজও দেখি, আসলে এটা টিভিএস এর একটা নিউজ, 13 ফেব্রুয়ারি 2025-এর একটা নিউজ, মানে 2 দিন আগের একটা নিউজ। সো এই নিউজে আমরা দেখতে পাচ্ছি যে মানি ফ্লোয়িং ব্যাক ইনটু ব্যাংকস। সো এই যে ব্যাংকে আসলে টাকা আসা শুরু করেছে। সো এখানে তারা বলতেছে যে ম্যাট্রেস মানি, বা যেই টাকাটা মানুষ হয়তো ম্যাট্রেসের নিচে বা তোষকের নিচে রেখে দেয়, তো এটাকে কিন্তু ম্যাট্রেস মানি বলে। সো ওই টাকাটা আসলে ব্যাংকে আসা শুরু করেছে। সো ব্যাংকে যদি ওই টাকাটা আসা শুরু করে, তাহলে কি হবে? ওই টাকাটা ব্যাংকে আসা শুরু করলে এই যে দেখেন, ইট ইমপ্রুভস ব্যাংক লিকুইডিটি অ্যান্ড বাই ইনক্রিজিং লোনেবল ফান্ডস। সো তাদের কিন্তু আসলে লিকুইডিটি বেড়ে যাবে এবং লোনেবল ফান্ডস বেড়ে যাবে। সো তারা কিন্তু আরো বেশি লোন দিতে পারবে, এবং লোন দিতে পারলেই ব্যাংকের যেহেতু বিজনেস, সো তারা হয়তো সামনের বছরগুলোতে ভালো করবে। এবং যাদের মনে আছে তারা হয়তো জানবেন যে 2010 সালে আমাদের মার্কেটে যে বুল রান এসেছিল, সেটা কিন্তু এই ব্যাংক সেক্টরের হাত ধরেই এসেছিল। সো আমার ধারণা এপ্রিল মাসের দিকে যেহেতু তাদের ডেটা আসা শুরু করবে, এপ্রিলের দিক থেকে হয়তো আমরা মার্কেটে একটা পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাবো, এবং তার আগে হয়তো বা কিছুটা এদিক সেদিক মার্কেট করতে পারে বা আমাদেরকে একটু ভয়ভীতি দেখাতে পারে। সেক্ষেত্রে হয়তো ভালো স্টকে ইনভেস্ট করে আমাদেরকে একটু ধৈর্য সহকারে বসে থাকতে হবে। দেন আমি আশা করতেছি যে 25 সালের শেষ দিকে আমরা হয়তো একটা ভালো রিটার্ন মার্কেট থেকে পাবো ইনশাল্লাহ। যাই হোক, এই ভিডিও থেকে আপাতত আমাদের টেকওয়ে হলো, এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে মার্কেট যদি ভালো করতে হয় তাহলে এই লেভেলটা ব্রেকআউট দিতে হবে, এবং সেই ব্রেকআউটটা দিয়ে সেটাকে ধরে রাখতে হবে। কারণ যদি আমরা ফেক ব্রেকআউট দেখি বা ফেক ব্রেকআউট দেখলে দেন তারপর যদি নিচে চলে আসে, তখন হয়তো ইমিডিয়েটলি আমরা উপরের দিকে যেতে দেখবো না। বাট ফান্ডামেন্টাল ডেটা আমাদেরকে বলতেছে ইভেনচুয়ালি আমরা হয়তো একটা বুল মার্কেট দেখবো, যদি আমাদের ইকোনমিতে বা গ্লোবাল ইকোনমিতে খুব বাজে কিছু ইন ফিউচার না হয়। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।